Assalamu alaikum, my dear students. Hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. Today, I will discuss a model test with you. That means a model question with you. We will solve the model question and try to understand how to solve the model questions, how to address various types of questions from the model question. দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ দেখো একদম প্রথমটি হচ্ছে একটি সিন প্যাসেজ। এই সিন প্যাসেজটি তোমাদের এর আগে সুন্দর করে পড়ানো হয়েছে, তাই আমি এই সিন প্যাসেজটি এখন পড়বো না। আমরা এই সিন প্যাসেজটি সম্পর্কে ভালো জানি। এটা হচ্ছে কাপ ক্যাম্পোরি সম্পর্কে একটি প্যাসেজ। এই প্যাসেজের উপর একটি ক্লাস আছে, সেটা তোমরা দেখেছো। সেই প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজটি তোমরা খুব ভালো করে শিখেছো। সো প্রথমেই আমরা যে কোশ্চেন আইটেমটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন দ্য কলাম বি। অর্থাৎ কলাম এর সাথে কলাম বির ম্যাচিং করতে হবে। যে কোনো ম্যাচিং এর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা কলাম এটা আগে পড়ে ফেলি। দেখো আছে টুক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া বা ঘটা, অ্যারাইভড মানে পৌঁছালো, লিডার্স মানে যারা লিড দেয়, যারা গাইড করে, ব্রেকফাস্ট সকালের খাবার, কোয়াইটলি চুপিসারে বা শান্তভাবে নীরবে। এবার কলাম বি পড়বো আমরা উইদাউট এনি নয়েজ কোনো ধরনের শব্দ ছাড়া। তার মানে কোনো ধরনের শব্দ ছাড়া আমি তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। উইদাউট এনি নয়েজ কোনটার সাথে হবে? কোয়াইটলি। আ ওয়ে অফ কমিউনিকেশন যোগাযোগের একটি মাধ্যম, এটার সাথে কোনোটাই মিলল না। রিস্ট পৌঁছালো, তাহলে আমরা জানি অ্যারাইভড হচ্ছে পৌঁছালো, তাহলে বির সাথে হবে 3। টু বি হেল্ড অনুষ্ঠিত হওয়া, তার মানে কি? টুক প্লেস ঘটা বা অনুষ্ঠিত হওয়া। মিল টেকেন ইন দোজ হু গাইড যারা গাইড করে, যারা নির্দেশনা দেয়। তাহলে আমরা শিখেছি লিডার্সরা নির্দেশনা দেয়, লিড দেয়, তাহলে হবে সির সাথে 5 দোজ হু গাইড। অ্যান্ড লাস্ট ওয়ান মিল টেকেন ইন দ্য মর্নিং সকালে যে খাবার গ্রহণ করা হয়। তাহলে সকালে যে খাবার গ্রহণ করা হয় তাকে আমরা কি বলি? ব্রেকফাস্ট। তাহলে ডির সাথে হবে 6। অর্থাৎ এর সাথে হবে টুক প্লেসের সাথে হবে টু বি হেল্ড, অ্যারাইভড এর সাথে হবে রেস্ট, লিডার্স এর সাথে হবে দোজ হু গাইড, ব্রেকফাস্টের সাথে হবে মিল টেকেন ইন দ্য মর্নিং, অ্যান্ড লাস্টলি কোয়াইটলির সাথে হবে হচ্ছে উইদাউট এনি নয়েজ। আমরা ট্রু ফলসটা দেখে নেই। ট্রু ফলস যখন করব তখন আমি অবশ্যই প্যাসেজটা সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতে হবে। প্যাসেজের ইনফরমেশনের আলোকে আমাকে ট্রু ফলসটি করতে হবে। দ্য ক্যাম্পরি ওয়াজ হেল্ড ইন লাস্ট জানুয়ারি। তাহলে লাস্ট জানুয়ারিতে ক্যাম্পরি হয়েছিল। দেখো তো এখানে কি লেখা আছে? লাস্ট জানুয়ারি ওয়েন্ট টু ক্যাম্পরি। অতএব এটা কি হবে? ট্রু। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দ্য সেম ক্যাম্পরিজ। অর্থাৎ সারা বিশ্বের মানুষদের জন্য একই ক্যাম্পরি রয়েছে। তাই কি রয়েছে? দেখো কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পোরিজ। অর্থাৎ এক একজনের এক এক রকম ক্যাম্পোরি রয়েছে। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তাদের ওন ওন ক্যাম্পোরিজ। অর্থাৎ এক এক দেশের কাপসদের জন্য ক্যাম্পোরিগুলো এক এক রকম হতে পারে, তাদের নিজস্ব ক্যাম্পোরি রয়েছে। তাহলে আমরা এটা বলবো ফলস। দ্য ক্যাম্প ওয়াজ নিয়ার দ্য ট্রেন স্টেশন। ক্যাম্পটি ট্রেন স্টেশনের নিকটেই ছিল। আমরা দেখতে পেলাম ট্রেন স্টেশন থেকে দেখো শ্রীমঙ্গল বাই ট্রেন। আমরা ট্রেন স্টেশন থেকে হেঁটে গিয়েছিলাম। তার মানে এটা খুব বেশি দূরে ছিল না। ইট ওয়াজ নট ভেরি ফার। তাহলে এটা কি হবে? ট্রু। নট ভেরি ফার খুব বেশি দূরে নয়, তার মানে কি? নিকটে। দ্য কাপস হ্যাড লাঞ্চ বিফোর প্লেইং গেমস। অর্থাৎ গেম খেলার পূর্বে খেলাধুলার পূর্বে তারা লাঞ্চ করেছিল। তাহলে আমরা এখানে একটু দেখে নেই তারা কি খেলাধুলার পূর্বে লাঞ্চ করেছিল। আফটার ব্রেকফাস্ট উই প্লেইড গেমস। তার মানে লাঞ্চের আগেই তারা খেলাধুলা করেছিল। তাহলে এটা কি হবে? ফলস। কাপস আর ফ্রাইটেনেড বাই নয়েজ। কাপসরা ফ্রাইটেনেড বাই নয়েজ অর্থাৎ শব্দতে ভয় পেত, এটা ভুল। কারণ এটা ফলস, কেননা কাপসরা নয়, অ্যানিমালসরা ভয় পেতে পারে। দ্য কাপস উইল অলওয়েজ রিমেম্বার দেয়ার ভিজিট টু দ্য ক্যাম্পরি। ইয়েস, তাদের এই ক্যাম্পরিটা অনেক স্মরণীয় ছিল, তারা ভুলে যাবে না। তাহলে এটা হবে ট্রু। হোয়াট ইজ আ ক্যাম্পোরি? এটা হচ্ছে কোশ্চেন, এগুলোর অ্যান্সার আমরা প্যাসেজ থেকে দেবো। হোয়াট ইজ আ ক্যাম্পোরি, তাহলে আমরা এটার অ্যান্সার একদম প্যাসেজেই পাবো। আ ক্যাম্পোরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ আ কান্ট্রি। দেন ওয়ার ডিড দ্য কাপ ক্যাম্পোরি টেক প্লেস। যখন ডিড দিয়ে প্রশ্ন, তখন যখন আমি অ্যান্সার করব তখন এই টেকের পাস্ট টেন্স হয়ে যাবে। টেকের পাস্ট টেন্স কি? টুক। তাহলে দ্য কাপ ক্যাম্পোরি টুক প্লেস ইন
শ্রীমঙ্গল। রাইট থ্রি অ্যাক্টিভিটিস দ্য কাপস ডিড অ্যাট দ্য ক্যাম্প। এটা কিন্তু প্রশ্ন নয়, এটা তোমাকে লিখতে বলেছে তিনটা অ্যাক্টিভিটিস দ্য কাপস ডিড অ্যাট দ্য ক্যাম্প। এটা সুন্দরভাবে লিখতে হলে এভাবে লিখতে পারো, থ্রি অ্যাক্টিভিটিস দ্য কাপস ডিড অ্যাট দ্য ক্যাম্প আর। আর দিয়ে ওয়ান নাম্বারে লিখতে পারো, ওয়ান নাম্বারে লেখা যেতে পারে তারা কি কি করেছিল। ওয়ান নাম্বার হচ্ছে দে ক্লিনড আপ দ্য এরিয়া, 2 number they set up the tents, 3 number they prepare their breakfast। তিনটা দিলেই এনাফ। আর অন্য কিছু দেওয়া যেতে পারে, they played games, তারপর হচ্ছে they had lunch, they cooked their lunch, তারপরে হচ্ছে they sang songs, they recited poems, they slept in their tents। এগুলো সবই তাদের এই ক্যাম্পরিতে কাজ। অতএব এটা আমরা যে কোনো তিনটা লিখলেই হয়। হোয়াট ডিড দে হ্যাভ ফর লাঞ্চ, আবার ডিড দিয়ে প্রশ্ন, তার মানে আমাদের এখানে মূল ভার্ব কোনটা, হ্যাভ, তাহলে হ্যাভ এর পাস্ট টেন্স হবে। তাহলে হোয়াট ডিড দে হ্যাভ ফর লাঞ্চ, তাহলে হবে দে হ্যাড। দে হ্যাড, হ্যাড এর পরে কি হ্যাড, তারা কি খেয়েছিল, তাহলে দে হ্যাড রাইস অ্যান্ড চিকেন ফর লাঞ্চ। তাহলে দে হ্যাড রাইস অ্যান্ড চিকেন ফর লাঞ্চ, অর্থাৎ লাঞ্চের জন্য তারা রাইস এবং চিকেন খেয়েছিল। ওয়াই ইজ দ্য নীলকণ্ঠ টি কেবিন ফেমাস, নীলকণ্ঠ টি কেবিন ফেমাস কেন, তাহলে এটার অ্যান্সার আমরা প্যাসেজ থেকে দিতে পারি যে দ্য নীলকণ্ঠ টি কেবিন ইজ ফেমাস বিকজ ইট সেলস টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। তাহলে এটা আমরা বলতে পারি নীলকণ্ঠ টি কেবিন ইজ ফেমাস। আমরা জানি হোয়াই দিয়ে প্রশ্ন হলে ফর দিয়ে অ্যান্সার দেওয়া যায় বা বিকজ দিয়ে অ্যান্সার করা যায়। তাহলে দ্য নীলকণ্ঠ টি কেবিন ইজ ফেমাস বিকজ ইট সেলস, ইট নেব বিকজ ইট সেলস টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। লাস্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে দ্রুত পার হচ্ছিল কে বা কি, কি দ্রুত পার হচ্ছিল। তাহলে আমরা কিতে শুধু অ্যান্সার খুঁজবো, কি দ্রুত পার হচ্ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট, এই ইটকে গিবন, আ গিবন, তাহলে আ গিবন ওয়াজ, আ গিবন ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, আ গিবন ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, অর্থাৎ একটি বানর গাছগুলোর মধ্য দিয়ে দ্রুত মুভ করতেছিল, পার হচ্ছিল। এরপর তোমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলেছে। শর্ট কম্পোজিশনের অ্যান্সার আমি বলে দেব না, এখানে কিছু কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার থেকেই তোমার কম্পোজিশনটা হয়ে যাবে। সেই অ্যান্সারগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। কম্পোজিশনের টাইটেল হচ্ছে আ মেমোরেবল ডে অফ ইউর লাইফ, তোমার জীবনে একটি স্মরণীয় দিন। সেটা হতে পারে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, সেটা হতে পারে ইয়োর বার্থডে, সেটা হতে পারে ইয়োর ভিজিট টু আ প্লেস, অর্থাৎ এখানে যে কোনো কিছুই হতে পারে যেটা তোমার স্মরণীয় দিন। সো হোয়াট ইজ কল্ড আ মেমোরেবল ডে, মেমোরেবল ডে কোন দিনকে মেমোরেবল ডে বলা হয়, দ্যাট মিনস দ্য ডে দ্যাট উই ডোন্ট ফরগেট ইজিলি ইজ কল্ড আ মেমোরেবল ডে, অথবা আ ডে দ্যাট উই ডোন্ট ফরগেট ইজিলি ইজ কল্ড আ মেমোরেবল ডে, আমরা সহজে যে দিনটির কথা ভুলতে পারি না সেই দিনকেই বলা হয় মেমোরেবল ডে। ওয়েন ওয়াজ ইউর মেমোরেবল ডে, তাহলে তোমার মেমোরেবল ডে কোনটি, তাহলে মাই লাস্ট বার্থডে ওয়াজ আ মেমোরেবল ডে ইন মাই লাইফ, অর্থাৎ আমার গত জন্মদিন আমার জীবনে একটি স্মরণীয় দিন ছিল। অথবা দ্য লাস্ট ক্লাস পার্টি, দ্য লাস্ট ক্লাস পার্টি ওয়াজ দ্য মেমোরেবল ডে অফ মাই লাইফ, অথবা বলতে পারো দ্য লাস্ট স্টাডি ট্যুর অফ আওয়ার স্কুল ওয়াজ দ্য মেমোরেবল ডে অফ মাই লাইফ। হোয়াট হ্যাপেন্ড দেন, ওই দিন কি ঘটেছিল, অর্থাৎ তুমি এখন বি নাম্বারের অ্যান্সারে যা লিখেছো সেটা অনুযায়ী লিখতে হবে এখানে হোয়াট হ্যাপেন্ড দেন, ওই দিন কি ঘটেছিল যে কারণে স্মরণীয়। যেমন কেউ যদি বার্থডে লেখে তাহলে হতে পারে আই মেড ফান মাই মাই মেনি ফ্রেন্ডস ভিজিট কেম টু ভিজিট আওয়ার হাউস, মাই ফাদার প্রেজেন্টেড মি নাইস গিফট, অর্থাৎ এখানে তোমাকে লিখতে হবে কি কারণে এটা মেমোরেবল। যদি স্টাডি ট্যুর হয়, উই মেড ফান, উই ওয়েন্ট টু অ্যান ইন্টারেস্টিং প্লেস, আওয়ার টিচার্স ওয়েন্ট উইথ আস, আওয়ার টিচার্স কাট জোকস অ্যান্ড স্যাং সংস, অর্থাৎ আমাদের শিক্ষকরা আমাদের সাথে গিয়েছিলেন, তারা গল্প করেছিলেন, তারা কৌতুক করেছিলেন, মানে এভাবে আমরা বলতে পারি। হাউ ডিড ইউ এনজয় দ্য ডে, ওই দিনটা তুমি কিভাবে উপভোগ করেছিলে, এখানে তোমাকে আরো সেন্টেন্স লিখতে হবে। আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস, I then I sang songs. We enjoyed various types of programs. We enjoyed various types of dishes. অর্থাৎ এখানে বিভিন্ন কিছু হতে পারে। হোয়াট ইজ ইউর ফিলিংস অ্যাবাউট দ্য ডে, ওই দিনটি সম্পর্কে তুমি কি মনে করো, এভাবে বলতে হবে যে দ্য ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ,
আই উইল নেভার ফরগেট দ্য ডে, ওই দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ওই দিনটির কথা আমি কখনো ভুলব না। এভাবে তোমাকে ক্লোজ করতে হবে। এবং এইখানে বেটার হচ্ছে কমপক্ষে ৭ বা ৮ টা সেন্টেন্স লেখা। যদি উল্লেখ করে দেয় 5 সেন্টেন্স, তাহলে 5 সেন্টেন্স। উল্লেখ না করা থাকলে কমপক্ষে ৭, ৮, ৯, ১০ টা, ১০ টার বেশি লেখার প্রয়োজন নেই, লিখবা। দেন এখন আমরা একটি আনসিন প্যাসেজ পড়বো। আনসিন, যেহেতু আনসিন, যেটা তোমার কখনোই পড়া হয়নি সেটাকে আনসিন বলা হয়। তাহলে আমরা আনসিনটা একবার একটু পড়ে নেব। এবং সেই আনসিনের আলোকে আমাদের 5, 6, 7, 8 এই ৪ টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। দেয়ার লিভড আ ব্ল্যাক শিপ ইন আ নিয়ার বাই ভিলেজ, অর্থাৎ কাছাকাছি একটি গ্রামে একটি কালো ভেড়া বাস করত। এভরি স্প্রিং হি শেভড হিজ ব্ল্যাক উল অ্যান্ড সোল্ড ইট টু দ্য ভিলেজার্স, প্রত্যেক বসন্ত ঋতুতে সে তার উলগুলো, তার পশমগুলো শেভ করতো বা পশমগুলো কাটতো, অ্যান্ড সোল্ড ইট টু দ্য ভিলেজার্স, এবং সে গ্রামবাসীদের কাছে সেগুলো বিক্রি করতো। দ্য ভিলেজার্স মেড সোয়েটার্স অ্যান্ড সক্স ফ্রম হিজ ব্ল্যাক উল, তার এই কালো উল থেকে, কালো পশম দিয়ে গ্রামবাসীরা সোয়েটার এবং মোজা বানাতো। ওয়ান ডে দ্য ব্ল্যাক শিপ নোটিস দ্যাট হি হ্যাড সাম মোর উল লেফট, একদিন সেই কালো ভেড়াটি লক্ষ্য করলো যে তার কাছে কিছু বাড়তি উল রয়েছে। হি থট, সে চিন্তা করলো, ইট would be such a waste if nobody wants to buy the wool, অর্থাৎ এটি হবে খুবই একটু বড় অপচয় যদি কেউ এই উলটি না কেনে। That afternoon an old man came over to his wooden shed to him, ওই দিন তার সেই কাঠের আশ্রয়ে বা কাঠ দিয়ে তৈরি আশ্রয়ে তা একজন ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক আসলো টু সি হিম, তাকে দেখতে। হি ওয়ান্টেড ওয়ান ব্যাগ ফুল অফ দ্য ব্ল্যাক শিপস উল, সে এক ব্যাগ ব্ল্যাক শিপের কাছে, সে কালো ভেড়াটির কাছে এক ব্যাগ উল চাইলো। দেন অ্যান ওল্ড উইম্যান কেম ওভার, এরপর একটা ওল্ড উইম্যান আসলো, বৃদ্ধা মহিলা আসলো। শি অলসো ওয়ান্টেড আ ব্যাগ ফুল অফ উল, সেও এক ব্যাগ উল চাইলো। আ শর্ট হোয়াইল লেটার আ লিটল বয় অ্যারাইভ, কিছুক্ষণ পরই একটা ছোট বালকও আসলো। হি অলসো ওয়ান্টেড ওয়ান ব্যাগ ফুল অফ উল, সেও এক ব্যাগ উল চাইলো। Therefore the black sheep prepared 3 bags full of wool for them. অতএব এই ব্ল্যাক শিপটি তাদের জন্য ৩ ব্যাগ উল রেডি করলো, প্রস্তুত করলো। হি ওয়াজ হ্যাপি দ্যাট অল অফ হিজ উল ওয়াজ সোল্ড অফ, সে এটা ভেবে খুশি ছিল যে তার সব উল বিক্রি হয়ে গেল। এবার দেখো, ব্ল্যাক মানে কালো, ভিলেজ মানে গ্রাম, শক্স মানে মোজা, ফিল মানে অনুভব করা, হ্যাপি মানে খুশি বা সুখী, বি মানে হওয়া, প্রিপেয়ার্ড মানে প্রস্তুতকৃত। অ্যান ওল্ড ম্যান লিভড ইন আ ড্যাশ, ওল্ড ম্যান কোথায় বাস করতো? ইন আ ভিলেজ। ড্যাশ আর মেড বাই উল, উল দিয়ে কি তৈরি হয়? তাহলে সক্স আর মেড বাই উল। দ্য ব্ল্যাক শিপ ড্যাশ ভেরি হ্যাপি, ব্ল্যাক শিপ কেমন ছিল? দ্য ব্ল্যাক শিপ ড্যাশ ভেরি হ্যাপি, দ্য ব্ল্যাক শিপ ওয়াজ ভেরি হ্যাপি। এই দেখো, হি ওয়াজ হ্যাপি, তাহলে বি থেকে কি হতে পারে? অ্যাম ইজ আর ওয়াজ আর পাস্ট টেন্স, তাহলে দ্য ব্ল্যাক শিপ ওয়াজ ভেরি হ্যাপি। দেয়ার লিভড আ ড্যাশ শিপ নিয়ার বাই আ ভিলেজ, কেমন কেমন ভেড়া বাস করতো? দেয়ার লিভড আ ব্ল্যাক শিপ নিয়ার বাই আ ভিলেজ। দ্য ব্ল্যাক শিপ ড্যাশ 3 bags ফুল অফ উল, দ্য ব্ল্যাক শিপ ড্যাশ 3 bags ফুল অফ উল, তাহলে দ্য ব্ল্যাক শিপ ড্যাশ, সে কি করলো? দ্য ব্ল্যাক শিপ প্রিপেয়ার্ড 3 bags ফুল অফ উল। এবার ট্রু ফলস, আমরা ট্রু ফলস গুলো একটু অ্যান্সার করার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে। দেখো, ট্রু ফলস এর অ্যান্সার আমরা খুব সহজেই পেরে যাব। দ্য প্যাসেজ ইজ রিটেন ইন দ্য পাস্ট টেন্স, অর্থাৎ এই প্যাসেজটি পাস্ট টেন্সে লেখা হয়েছে। এখানে দেখো, লিভড পাস্ট টেন্স, শেভড পাস্ট টেন্স, সোল্ড পাস্ট টেন্স, তাহলে আমরা বলতেই পারি ট্রু। এভরি সামার দ্য ব্ল্যাক শিপ শেভড হিজ ব্ল্যাক উল, সে কি সামারে সামারে শেভড করতো? নো, স্প্রিং, সো ফলস। ইন দ্য প্যাসেজ দ্য ভিলেজার সোল্ড দ্য উল, ভিলেজাররা কি সোল্ড করতো, উল সোল্ড করতো, নাকি ব্ল্যাক শিপ সোল্ড করতো, বিক্রি করতো? ব্ল্যাক শিপ, সো ইট ইজ অলসো ফলস। A little boy came to the sheep to buy a bag full of wool, একটা লিটল বয় এসেছিল শিপের কাছে এক ব্যাগ উল কিনতে। ট্রু। দ্য ব্ল্যাক শিপ নোটিস দ্যাট দেয়ার ওয়াজ নো উল লেফট টু সেল, অর্থাৎ ব্ল্যাক শিপ দেখলো আর কোনো উল নেই বিক্রি করার মতো। তাহলে এটা হচ্ছে কি ট্রু, কেননা সে সর্বশেষ দেখতে পেল তার কাছে আর উল নেই। দ্য শিপ ওয়াজ আনহ্যাপি, শিপ তাহলে অখুশি হলো? নো, দ্য শিপ ওয়াজ হ্যাপি, শিপ খুশি ছিল, কেননা তার সকল উল বিক্রি হয়ে গেছে। When and why did the sheep shave his black wool? তাহলে when কখন? যে ইন স্প্রিং, ইন স্প্রিং অর্থাৎ বসন্ত ঋতুতে দ্য শিপ, আবার ডিড আছে, তাহলে shaved his black wool to sell it to the villagers, to sell it to the villagers, to sell it to the villagers হবে। who made sweaters and socks from his black wool, তাহলে কারা? The villagers made sweaters and socks, the sweaters and socks uh,
from his black wool. What did the black sheep notice one day and what did he think for it? তাহলে একদিন সে দেখলো কি, one day he noticed that one day এখানে দেখো আছে এটা যে one day he noticed that he had some more wool left. He thought that it would be such a waste if nobody wanted to buy the wool. Then where did the black sheep live? Black sheep কোথায় বাস করতো? তাহলে the black sheep did আছে, তাহলে the black sheep lived in a nearby village. Then the last question, why was the black sheep happy? Black sheep কেন happy ছিল? তাহলে the black sheep was happy কেন? Last sentence, that all of his wool was sold off, কেননা তার সব উল বিক্রি হয়ে গিয়েছিল। আমরা একটা লেটার দেখতে পাচ্ছি, সাপোজ ইউ আর রানা or রিথা, you live in Masterpara Feni, your friend Kabir or Kavita lives in Dhaka. Recently you have read a story about a black sheep. Now write a letter to your friend informing him about the story. অর্থাৎ তুমি ব্ল্যাক শিপ সম্পর্কে একটা স্টোরি পড়েছো, সেই স্টোরিটাই তোমার বন্ধুকে লিখতে বলেছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার নাম কিন্তু এখানে রানা অথবা রিতা এবং তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে কবির অথবা কবিতা। তোমার ঠিকানা হচ্ছে মাস্টারপাড়া ফেনী। আমরা লেটার লেখার নিয়ম শিখেছি, সেই নিয়মটা মেনে আমি ব্ল্যাক শিপের স্টোরি সম্পর্কে সব সেন্টেন্স না লিখলেও বডিতে ৬ থেকে ৭টা সেন্টেন্স দিয়ে আমি এই স্টোরিটা আমার ফ্রেন্ডকে লেটারের মাধ্যমে জানাবো। ওকে, নাও লেট আস প্র্যাকটিস ডাব্লিউএইচ কোশ্চেন। আমরা ৫টি ডাব্লিউএইচ কোশ্চেন এখানে প্র্যাকটিস করব। আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ। আমি গত মাসে কক্সবাজার ভিজিট করেছি। তাহলে এখানে খেয়াল করে দেখো আন্ডারলাইন করা আছে লাস্ট মান্থ। লাস্ট মান্থ মানে কি? গত মাস। সো এখানে টাইম বোঝাচ্ছে। টাইম বোঝালে কি দিয়ে কোশ্চেন করতে হয়? ওয়েন। তাহলে এখানে যেহেতু ভিজিটেড আছে তার মানে কি হবে? ডিড। তাহলে ওয়েন ডিড, আই থাকলে ইউ হয়ে যায়। তাহলে ওয়েন ডিড ইউ ভিজিট কক্সবাজার? ওয়েন ডিড ইউ ভিজিট কক্সবাজার? ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। তুমি শ্রীমঙ্গলে যেতে পারো। তাহলে তুমি কোথায় যেতে পারো? কেননা শ্রীমঙ্গল একটি জায়গার নাম। জায়গা মানে কোথায়? তাহলে ওয়্যার ক্যান ইউ গো? ওয়্যার ক্যান ইউ গো? ওয়্যার ক্যান ইউ গো? আই থাকলে ইউ হয়, কিন্তু ইউ থাকলে আই হবে এরকম কোনো কথা নেই। তার মানে ওয়্যার ক্যান ইউ গো? এখানে টুটা থাকবে না, কেননা শ্রীমঙ্গল না থাকলে টুর কোনো মূল্য নেই। তাই এখানে টু থাকবে না। ওয়্যার ক্যান ইউ গো? দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ক্লিন। তাহলে ক্লিন মানে পরিষ্কার। তাহলে কেমন? কেমন পরিষ্কার? তাহলে কি হবে? হাউ ইজ দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল? হাউ ইজ দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল? বে অফ বেঙ্গলের ওয়াটার কেমন? পিপল গো টু মাধবকুণ্ড টু ওয়াচ দ্য ওয়ান্ডারফুল ওয়াটারফলস। তাহলে পিপল গো টু মাধবকুণ্ড, লোকজন মাধবকুণ্ডে যায়। কেন যায়? তাহলে এই কেনর উত্তর হচ্ছে টু ওয়াচ দ্য ওয়ান্ডারফুল ওয়াটারফলস। তাহলে কেন? কেন মানে কি দিয়ে প্রশ্ন করতে হবে? ওয়াই। তাহলে যেহেতু কোনো হেল্পিং ভার্ব এখানে নেই, তাহলে আমরা ডু ডাজ নিতে পারবো। যেহেতু এখানে ভার্বের সাথে এস বা ইএস নেই, শুধু ভার্ব অন, তাহলে নিব ডু। তাহলে ওয়াই ডু পিপল গো টু মাধবকুণ্ড? ওয়াই ডু পিপল গো টু মাধবকুণ্ড? দ্য টার্টেলস মেক দেয়ার নেস্টস অন দ্য বিচ। তাহলে এখানে কারা, কারা, কারা বুঝাতে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হু। তাহলে হু মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ? হু মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ? আমরা এবার একটি ইনস্ট্রাকশন মূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। বলছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট এক্সামিনেশন হল। অর্থাৎ এক্সামিনেশন হল নিয়ে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ পরীক্ষার হল নিয়ে একটি কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, সেই অনুযায়ী আমাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। রিড দ্য কোশ্চেন অ্যাটেন্টিভলি। কোশ্চেন ভালো করে পড়ো। সিলেক্ট দ্য কোশ্চেন হুইচ আর মোস্ট কমন ফর ইউ। সেই কোশ্চেনগুলো সিলেক্ট করো যেগুলো তোমার জন্য সবচেয়ে কমন। অ্যান্সার দ্য কোশ্চেন্স ওয়ান বাই ওয়ান অ্যাকর্ডিং টু ইউর চয়েস। তোমার চয়েস অনুযায়ী একটার পর একটা অ্যান্সার দাও। বি কেয়ারফুল অফ টাইম। সময় সম্পর্কে সচেতন হও। অ্যাট লাস্ট রিভাইজ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। লেখা শেষে অ্যান্সার স্ক্রিপ্ট রিভাইজ দাও। হোয়াট ডু ইউ নিড টু সিট ফর দ্য এক্সামিনেশন। পরীক্ষায় বসতে গেলে তোমার কি প্রয়োজন? পরীক্ষায় বসতে গেলে তোমার কি প্রয়োজন? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে আমার বুঝে নিতে হবে পরীক্ষা দিতে গেলে আমার কি প্রয়োজন? অ্যাডমিট কার্ড প্রয়োজন। অ্যাডমিট কার্ড ছাড়া কি আমরা পরীক্ষা দিতে পারি? প্রবেশপত্র। তাহলে আই নিড অ্যাডমিট কার্ড টু সিট ফর দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষায় বসতে গেলে আমার অ্যাডমিট কার্ড প্রয়োজন। আরও লিখতে পারো, এটার অ্যান্সারটা ভ্যারি হতে পারে। আই নিড পেন অ্যান্ড পেন্সিল। আমার পেন অ্যান্ড পেন্সিল প্রয়োজন। অর্থাৎ তুমি যেভাবে চিন্তা করো সেভাবে হলেই হবে। ওয়াই শুড ইউ বি কেয়ারফুল অফ টাইম। তুমি কেন সময় সম্পর্কে সচেতন হবে? তাহলে কি আমরা সময় সম্পর্কে কেন সচেতন হব? যাতে করে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারি। তাহলে উই শুড বি কেয়ারফুল অফ টাইম টু টু রাইট দ্য অ্যান্সার্স অফ অল কোশ্চেন্স। উই শুড বি কেয়ারফুল অফ টাইম টু রাইট দ্য অ্যান্সার্স অফ অল কোশ্চেন্স। সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কেননা টাইমের পরে তা তোমাকে লিখতে দেবে না। হাউ ডু ইউ অ্যান্সার ইন ইউর এক্সামিনেশন হল। তুমি পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করবে?
তাহলে at first I will read the questions attentively and I will select the questions which are most common for me. Then I'll answer the questions one by one according to my choice. I will be careful of time. At last I'll revise the answer script. অর্থাৎ এভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী বলতে পারি at first, then after that, at finally, in this way. Number 11, write 5 sentences about your activities during your school picnic. School picnic, তোমার লাস্ট স্কুল পিকনিক নিয়ে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। রাইট দ্য টাইম ইন নাম্বার, আমরা সময়গুলো নাম্বারে লিখবো, অ্যান্ড পিরিয়ড সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বার। When did you start for the picnic? তাহলে এটার অ্যান্সার হবে we started for the picnic at dash. What did you reach there? What time did you reach there? কয়টায় পৌঁছেছিলে? তাহলে we reached there, একটা টাইম দিয়ে দিলে 8 am. What did you do there? সেখানে কি করেছিলে? এখানে তুমি একটু 2-3টা সেন্টেন্স লিখতে হবে যে সিকোয়েন্স ঠিক রাখার জন্য। তাহলে at first we took our breakfast. Secondly এটা টাইম দিয়ে দিলা। Secondly we enjoyed our cultural programs. Thirdly we ate our lunch ড্যাশ, তারপরে উই রিটার্নড হোম অ্যাট ড্যাশ, একটা টাইম দিয়ে দিলে। অর্থাৎ যখন তোমাকে কিছু করতে বলা হয়েছে তখন তোমাকে একটা টাইমটা বেশি দিতে হবে, ওইখানে টাইম এবং সিকোয়েন্স ব্যবহার করে লিখতে হবে। এবার রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাকর্ডিংলি টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের জন্য যে ওয়ার্ডটি আমি নেব ওই ওয়ার্ডটিকে কেটে দেব। অর্থাৎ এখানে নট, রিচ, হ্যাপি, দা, আর, অলওয়েজ। তাহলে আমি যখন নিচ্ছি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, প্রথমে আমি দা লিখে দার উপরে প্রশ্নে কেটে দেব, এরপরে রিচ কেটে দেব, কেননা দার পরে আমি কি নিয়ে এসেছি রিচ, তাহলে দা রিচ। এরপরে আর নেব, তাহলে দা রিচ আর। এরপরে আমি নট নেব, তাহলে দা রিচ আর নট অলওয়েজ। এরপরে আমি অলওয়েজ নেব, তাহলে দা রিচ আর নট অলওয়েজ, এবং ফাইনালি হ্যাপি নেব। অর্থাৎ আমি শিওর হব আমি প্রত্যেকটা লেট ওয়ার্ড লিখেছি কিনা। তাহলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ডেভেলপিং বাংলাদেশ কান্ট্রি ইজ আ, তাহলে এখানে সাবজেক্ট বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। believes liar nobody a, believes liar nobody a, believes liar nobody a, অর্থাৎ এখানে তাহলে কে সাবজেক্ট কে nobody, তাহলে nobody believes a liar, nobody believes a liar, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। মেইন রাইস আওয়ার ইজ ফুড, তাহলে রাইস ইজ আওয়ার মেইন ফুড অথবা আওয়ার মেইন ফুড ইজ রাইস, দুটোই কারেক্ট। ডিসেম্বর ভিক্টোরি আওয়ার 16th ইজ ডে, তাহলে 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে। কেউ যদি এভাবে লেখে আওয়ার ভিক্টোরি ডে ইজ 16 ডিসেম্বর, তবুও মার্ক পাবে। So my dear students, that was the discussion of your model question, and we have learned how to solve a model question. Keep practicing, stay home, and take preparation for your final exam so that you can cut good figure and get promotion to class 6. Hope to meet you soon with a new video class. Until then, Khuda Hafiz.